বন্ধুরা, শালালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমরা হারিয়েছি আমাদের সূর্য সন্তানদের। আহ, এই বুদ্ধিজীবী দিবসটাকে আমাদের বাঙালি জাতির জীবনে আমাদের মেধাশূন্য করার যে আহ, একটা দূরভিসন্ধি, একটা কূটকৌশল এবং একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল, তা আজকের দিনের বাংলাদেশের দিকে তাকালে বোধহয় মনে হয় তারা আহ রাজাকার, আলবদর, আল শামস পাকিস্তানি বাহিনী হয়তো সফলই হয়েছে। কারণ আমরা আসলে মেধাশূন্য, মেধাহীন অবস্থায় আছি। কেন এই কথাটা বললাম? আমরা তো দেখতেই পাচ্ছি আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিভাবে একের পর এক ঘটনা আম, মানে ঘটে গেল ঢাকা শহরে। উম, মানে ফুল দেয়া নিয়ে বিতর্ক। আম, তারপর ওখানে যারা ফুল দিতে গেছেন তাদেরকে লাঞ্ছিত করা। তারপরে একজন ভিসি তিনি বলছেন যে পাকিস্তানি বাহিনী, জামায়াত ইসলাম এগুলোর সাথে যুক্ত নন। ঠিক মুক্তিযুদ্ধে যুদ্ধ যুদ্ধ শহীদ বুদ্ধিজীবী দিবসের আগের দিন একজন বিতর্কিত মানুষ, মুক্তিযোদ্ধা, তিনি আবার যোগ দিয়ে দিলেন জামায়াত ইসলামে। মানে একটা অদ্ভুত, একটা ভীষণ বেদনাগ্রস্ত, বিষাদময় এবং কলঙ্কজনক ঘটনা গত 17টা মাস ঘটছে। আসলে 71-এর পর থেকেই ঘটছে। এরই মধ্যে আমাকে একজন একটা ভিডিও পাঠালো। দেখলাম পাবনার এডওয়ার্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণ সভা হচ্ছিল অনুষ্ঠানকে। সেখানে কোনো একটা ছাত্র দল বা কোনো, আমি শিওর না, ওখানে কোনো একজন বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতায় তিনি, ওই ছেলেটি আম, মানে স্মরণ করলেন বুদ্ধিজীবী দিবসের স্টেজে দাঁড়িয়ে মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ জামাত ইসলামের নেতাদের। বললেন সূর্য সন্তান, যারা হত্যা করেছিল তাদেরকে বলা হচ্ছে সূর্য সন্তান। এই বিষয়টা আমাকে আহ মানে আমি হতবাক হয়ে গেছি। অবশ্য প্রতিবাদও হয়েছে ওখান থেকে। প্রতিবাদ হওয়ার পরে সভায় পণ্ড হয়ে গেছে। প্রতিবাদও হয়, হয় না তা না। সবই যে খারাপ তা তো নয়, ভালো তো আছেই। আমি আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনেক অনেক ঘটনা, অনেক অনেক, প্রত্যেকটা পরিবার তো বেঁচে আছে, পরিবারের গল্প আছে, তাদের আমাদের যে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার পূর্ব সময়টার গল্প আছে, ঘটনা আছে। সেগুলো সবগুলো হয়তো কখনো ধীরে ধীরে পড়ে আপনাদের শোনাবো। আমি আজকে তিনজনের ঘটনা আপনাদেরকে শোনাবো এবং আমি এইটার মূল পরিকল্পনার কিছু অংশ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যে তথ্য সূত্র সহ, যেটা কিভাবে এই বুদ্ধিজীবীদেরকে আম, ধরে নিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল কারা, এবং কারা কারা এর সাথে যুক্ত ছিল। বন্ধুরা, তাহলে চলুন আমি পড়ি। আসলে এই লেখাগুলো আমি ফেসবুক থেকে নেই, এগুলো ওপেন সোর্স, তো অনেক সময় নাম থাকে না। কিন্তু কারো যদি যাদেরই লেখা তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। অনেক সময় পোস্ট করে, তো আমি আবার তথ্য দেখে নেই কোথা থেকে, তো তখন আবার মিলিয়ে দেখি ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় যে আমি নাম ঠিকানা খুঁজে পাই না। কিন্তু আমি পরিচিতর কাছ থেকে আবার নিয়ে ওটাকে আবার কালেক্ট করি। সো এরকমই আমি ফেসবুক থেকে আমার দুইজন কাছের বন্ধুর কাছ থেকে নিয়েছি। একজন, দুজন, তিনজন বুদ্ধিজীবীর ঘটনা। মুক্তিযুদ্ধ বিজয়ের দুদিন পরে 18ই ডিসেম্বর রায়ের বাজারের বধ্যভূমিতে অজস্র লাশের ভিড়ে পাওয়া গিয়েছিল একটি লাশ। লাশটির দুই চোখ উপড়ানো, সমগ্র শরীর জুড়ে বায়োনেটের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন। দু হাত ছিল গামছা দিয়ে বাঁধা, লুঙ্গিটা উরুর উপরে আটকানো। হৃৎপিণ্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার ও নিকৃষ্ট বদরেরা। লাশটি বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট শহীদ অধ্যাপক ডক্টর ফজলে রাব্বির। অসম্ভব মেধাবী ডক্টর ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের MBBS এর চূড়ান্ত পরীক্ষায় সমগ্র পাকিস্তানের শীর্ষস্থান অধিকারী একজন
ডক্টর বা ছাত্র। 1962 সালে মাত্র 30 বছর বয়সে লন্ডনের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের অধীনে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে এমআরসিপি ডিগ্রি নিয়েছিলেন ডক্টর ফজলে রাব্বি। আহ, যথাক্রমে ইন্টারনাল মেডিসিন এবং কার্ডিওলজিতেও তিনি ডিগ্রি নেন। দেশে ফিরে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। মাত্র 32 বছর বয়সে 1964 সনে মেডিসিনের উপর তার বিখ্যাত কেস স্টাডি এ কেস অফ কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া ইন পাকিস্তান প্রকাশিত হয়েছিল বিশ্ববিখ্যাত জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন হাইজিনে। মাত্র 38 বছর বয়সে 1970 সালে তার বিশ্ববিখ্যাত গবেষণা স্পাইরোমেট্রি ইন ট্রপিক্যাল পালমোনারি এসিনোফেলিয়া প্রকাশিত হয়েছিল ব্রিটিশ জার্নাল অফ দ্য ডিজিজ অফ চেস্ট অ্যান্ড ল্যান্সেটেও প্রকাশ হয়েছিল। ল্যান্সেট একটা খুব ভালো জার্নাল, একটা পাবলিকেশন হাউস, ওখানে সায়েন্টিফিক খবরগুলো প্রকাশিত হয়। 1970 সালে মাত্র 38 বছর বয়সেই ডক্টর ফজলে রাব্বি মনোনীত হয়েছিলেন পাকিস্তানের সেরা অধ্যাপক পুরস্কারের জন্য। কিন্তু তার আত্মায় ছিল অসহায় বাংলার অসহায় মানুষের আর্তনাদ। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন সেই পুরস্কার। মাত্র 39 বছর বয়সী ডক্টর ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর অফ ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড কার্ডিওলজিস্ট। মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি আহত মানুষদের সেবা দিয়েছেন মেডিকেলে বসে, কখনো কখনো আহতদের বা রোগীর বাড়িতে গিয়ে। বেশ কয়েক দফা নিজের সাধ্যের বাইরে যেয়েও ওষুধ ও অর্থ সহায়তা দিয়েছেন মুক্তিযোদ্ধাদের জন্য। আহত মুক্তিযোদ্ধাদের পরিচয় গোপন রেখে গিয়েছিলেন এই চিকিৎসক। মুক্তিযোদ্ধাদেরকে ডক্টর ফজলে রাব্বি মানেই মুক্তিযোদ্ধারা তার কাছে নির্দ্বিধায় চলে যেতেন, বিনা সংকোচে চলে যেতেন। মুক্তিযোদ্ধাদের কাছে তো টাকা পয়সা থাকতো না, তিনি রোগীর সেবাও দিতেন, তাদেরকে খাবার দাবারও দিতেন, অনেক সময় আর্থিক সাহায্য যোগিতেও করতেন। মুক্তিযুদ্ধের 13 ও 14 ডিসেম্বর ডক্টর ফজলে রাব্বির স্ত্রী জাহানারা রাব্বি একই স্বপ্ন দুবার দেখলেন। স্বপ্নটা এমন একটা সাদা সুতির চাদর গায়ে তিনি 3 ছেলে মেয়েকে নিয়ে জিয়ারত করছেন এমন এক জায়গায় যেখানে 4টা কালো থামের মাঝখানে সাদা চাদরে ঘিরে রেখেছে কি যেন। 15 ডিসেম্বর সকালে ঘুম থেকে জাহানারা রাব্বি স্বামীকে এই স্বপ্নের কথা খুলে বলেন। জবাবে ফজলে রাব্বি মৃদু হেসে বলেন, তুমি বোধহয় আমার কবর দেখেছো। শুনে ভয় পেলেন জাহানারা রাব্বি। টেলিফোন টেনে পরিচিত অধ্যাপকদের কারো কারো বাড়িতে ফোন করতে বললেন দেশের কি অবস্থা জানার জন্য। ডক্টর ফজলে রাব্বিও ফোন করলেন, কিন্তু কারো বাড়িতেই সংযোগ পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে কাউকে পাওয়া যাচ্ছে না, খানিকটা অবাকের বিষয়। নাস্তা করে তারা খেয়াল করলেন আকাশে ভারতীয় যুদ্ধ বিমান উঠছে। কাছেই কোথাও বিমান থেকে বোমা হামলা চালাতেই বিকট শব্দে সবাই চমকে ওঠেন জাহানারা রাব্বিও। সকাল 10টার দিকে জানা গেল 2 ঘন্টার জন্য কারফিউ উঠে গেছে। কারফিউ চলছিল। এমন সময় ডক্টর ফজলে রাব্বি তারা গলায় স্ত্রীকে বললেন, পুরান ঢাকায় যেতে হবে একবার, এক অবাঙালি রোগীকে দেখতে যাব, দেখে ফিরে চলে আসব। শুনেই জাহানারা রাব্বি বললেন, ওখানে যাওয়ার কি কাজ, দেশের পরিস্থিতি ভয়াবহ, ওরাই তো পাকিস্তানিদের সঙ্গ দিচ্ছে। জবাবে ফজলে রাব্বি হালকা হেসে বললেন, ভুলে যেও না তারা মানুষ। জাহানারা রাব্বি বললেন, তুমি যে বলো আজই আত্মসমর্পণ সবাই করবে, তো মোহাম্মদপুরের লোকদের আমরা ক্ষমা করতে পারবো? গাড়ি থেকে মুখ বাড়িয়ে ডক্টর ফজলে রাব্বি বললেন, আহা, ওরাও তো মানুষ, তাছাড়া ওদের দেশ নেই। জাহানারা রাব্বি বললেন, কিন্তু এত সবের পরে ওদেরকে ক্ষমা করব কেমন করে? ফজলে রাব্বি গাড়ি থেকেই বললেন, হ্যাঁ, ক্ষমাও করবে, আমাদের স্বাধীন দেশে থাকতেও দেবে। সেদিন ডক্টর ফজলে রাব্বি বাসায় ফিরে এসেছিলেন ফের কারফিউ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই। দুপুরের খাবার ছিল আগের দিনের বাসি তরকারি, কিন্তু ডক্টর ফজলে রাব্বি উল্টো বলেছিলেন আজকের দিনের আহারটা খুব ভালো হলো। জাহানারা রাব্বি এরই মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন। দেশের এই সংকটজনক অবস্থায় থাকাটা বিপজ্জনক। জাহানারা রাব্বি স্বামীকে বললেন, চলো আমরা এখনই কোথাও চলে যাই।
ডক্টর ফজলে রাব্বি বলেছিলেন, আচ্ছা দুপুরটা একটু গড়িয়ে নেই, বিকালের দিকে না হয় বেরোবো। কিছুক্ষণ পর বাবুর্চি এসে বলেন, সাহেব বাড়ি ঘিরে ফেলেছে ওরা। সিদ্ধেশ্বরীর বাসার বাইরে তখন কাদা লেপা মাইক্রোবাস ও একটি জিপ দাঁড়িয়ে। মাইক্রোবাসের সামনে বেশ কয়েকজন তরুণ, পাশেই জিপ থেকে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য দাঁড়িয়ে। যে আশঙ্কা করেছিলেন জাহানারা রাব্বি তাই যেন ঠিক হতে যাচ্ছে। খুব হালকা স্বরে ফজলে রাব্বি জাহানারা রাব্বির দিকে না তাকিয়ে বললেন, টিঙ্কুর মা, ওরা আমাকে নিষেধ নিতে এসেছে। এরপর দারোয়ানকে গেট খুলে দিতে বললেন তিনি। যখন মাইক্রোবাসে তিনি উঠলেন তখন ঘড়িতে সময় 4টা বাজে, বিকেল বেলা। 18 ডিসেম্বর ফজলে রাব্বির লাশটি পাওয়া গিয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে। দুই চোখ উপড়ানো, সমগ্র শরীর জুড়ে বেয়োনেটের খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন, দুহাত পেছনে গামছা দিয়ে বাঁধা, লুঙ্গিটা উরুর উপর আটকানো। তার হৃৎপিণ্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার ও নিকৃষ্ট আলবদরেরা। এই সেই ডক্টর ফজলে রাব্বি, যার গোটা হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ আর অসহায়ত্ব মানুষ, যার হৃদয় ছিল বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বপ্ন। হানাদার ও আলবদরদের ঘৃণ্য নরপিশাচেরা সেই হৃদয়কে ছিঁড়েই ফেলল। বাংলাদেশের মানুষ হৃদয় থেকে কি তাকে বিচ্ছিন্ন করতে পেরেছিল? আজ এই প্রশ্নটাই মানুষ মাথায় আসছে। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কি আসলেও ডক্টর ফজলে রাব্বি চলে গেছেন? আমরা কথা বলছি, হয়তো 1000 বছর পরেও ফজলে রাব্বি থেকে যাবেন বাঙালির মনে। এবার একটা আরেকজন শহীদ বুদ্ধিজীবীর গল্প কথা শুনি। 9 নম্বর পুরানো পল্টন। বাড়িটির দোতলায় থাকেন মিডফোর্ড হাসপাতালের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আলিম চৌধুরী। 1971 সন, জুলাই মাস চলছে তখন। কদিন ধরে টানা বৃষ্টি চলছে তো চলছে, থামার লক্ষণ নেই। সে অঝোর বৃষ্টির মধ্যে পিডিবির আব্দুল মতিন সাহেব হুট করে নিয়ে এলেন মৌলানা মান্নানকে, পূর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মৌলানা মান্নান। মতিন সাহেব গিয়ে ধরলেন আলিম চৌধুরীকে। তিনিও তার পরিবার থাকেন বাড়ির দোতলা তিনতলা মিলিয়ে। নিচতলায় তার ব্যক্তিগত চেম্বার ও ক্লিনিক। চক্ষু বিশেষজ্ঞ হিসেবে তখন তিনি দেশের সেরা। তার চেম্বারে সিরিয়াল পাওয়া বেশ শক্ত, কিন্তু যুদ্ধের কারণে ক্লিনিকের কাজ বন্ধ। আব্দুল মতিন সাহেবের আবদার, এই মৌলানা সাহেবের পরিবার নিয়ে ভীষণ বিপদে পড়েছে। চাকরি নেই, আর্থিক অনটনে কোথাও যেতেও পারছেন না। তার গ্রামের বাড়িঘর কে বা কারা জ্বালিয়ে দিয়েছে, একেবারেই নিরাশ্রয় হয়ে পড়েছেন। এই মুহূর্তে আশ্রয় না দিলে ভদ্রলোকের খুবই অসুবিধায় পড়বেন। একটু যদি আশ্রয় দেওয়া যায় নিজ তালায়। আলিম চৌধুরী শুনলেন, দ্বিমত না করে প্রস্তাবটা তুললেন স্ত্রী নাসরিনের কাছে। নাসরিন শুনেই রেগে গেলেন। স্ত্রী বলেন, না না, তোমার চেম্বারের কি হবে? চেম্বার তুলে ওই লোককে থাকতে দিবে? তুমি পাগল না মাথা খারাপ? আলেম চৌধুরী বললেন, মাত্র তো কয়েকটা দিন, অন্যত্র ব্যবস্থা হলেই চলে যাবে। একটা মানুষ বিপদে পড়ে এসেছে, আশ্রয় দিব না? এবারও নাসরিন দৃঢ় জবাব, না। স্ত্রীর না বলার জোর দেখে ডক্টর আলিম আর কথা বাড়ালেন না। নিচে নেমে গেলেন তাদের মানা করে দিতে, কিন্তু মতিন ও মান্নানের কাকুতি মিনতি শুনে আবার উপরে উঠে এলেন। এবার আলিম তার মাকে অনুরোধ করলেন নাসরিনকে রাজি করানোর জন্য। শাশুড়ির অনুরোধ ফেলতে পারলেন না নাসরিন। বললেন, ঠিক আছে থাকুক, তবে কদিনের মধ্যে যেন অন্য আশ্রয় খুঁজে চলে যায়। মলমনা মান্নানের থাকার ব্যবস্থা হলো। এবার খাওয়ারও ব্যবস্থা, তাও এলো আলম চৌধুরীর বাসা থেকে। আলিম চৌধুরীর বাসায় যা রান্না হয় তার এক ভাগ মৌলানা মান্নানের বাসা নিচতলায় পাঠানো হয়। চেম্বার সরিয়ে ওখানে এখন আলিশান বাসা। দিন যায়, মাস যায়, মৌলানা মান্নানের ঘর ভর্তি ফার্নিচার, খাট, পালঙ্ক সবই আছে, কিন্তু যাওয়ার নাম নেই। কয়েকদিনের মধ্যেই মান্নানের বাসায় শুরু হয় অপরিচিত লোকের আনাগোনা, হইচই, ফিসফিসানি। উপর থেকে শুনতে পান নাসরিন, বুঝে ফেলেন কাকে তারা আশ্রয় দিয়েছেন। এদিকে সারা রাত মান্নানের বাসায় লোক আসছে যাচ্ছে, আড্ডা চলছে, পালিয়ে যাওয়ার উপায় নেই আলিম চৌধুরীদের। নিজেদের বাসায় নিজেরাই গৃহবন্দী হয়ে গেলেন। এরই মধ্যে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে একটি উড়ো চিঠি এলো মাওলানা মান্নানের কাছে। চিঠিতে লেখা, আলিম ভাইয়ের উপরে না থাকলে তোকে কবেই বোমা মেরে উড়িয়ে দিতাম।
এরপর থেকে ডক্টর আলীম চৌধুরীর বাসার নিচতলার সিঁড়ির দরজার বাইরে দুজন আলবদর সারাক্ষণ পাহারায় বসানো হলো মান্নানের জন্য। ব্যাপারটার জন্য আলীম চৌধুরীর পরিবার না বুঝতে পারে সেজন্য মান্নানের গেটেও পাহারা ছিল ৪-৫ জন। এদিকে ভেতরে ভেতরে চাল চলছে, উপরে আলীম চৌধুরীর বাসার সামনে পড়লে মান্নানের সে কি অমায়িক ব্যবহার। দেখা হলেই বলে, ডাক্তার সাহেব আপনার উপকার আমি জীবনে ভুলবো না। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো বিপদ হবে না। যদি কখনো কোনো অসুবিধায় পড়েন সোজা আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে রক্ষা করব। আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এদিকে চেম্বারও নেই আলীম চৌধুরীর, হাসপাতালে কাটতে তার সময়। 14 ডিসেম্বর যখন ভারতীয় বিমান হরদম বোমা বিস্ফোরণ করছে, কারফিউ চলছে, শুধু সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারফিউ থাকে না। দেশের অবস্থা সুবিধার না। আলম চৌধুরীকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনুরোধ করলো অন্য কোথাও অন্য আশ্রয়ে চলে যেতে, রাজাকারেরা তাকে মেরে ফেলতে পারে। প্রথমে আলম চৌধুরী বললেন, আমাকে কেন মারবে, আমি তো একজন ডাক্তার, লোকের সেবা করি। তবু স্ত্রী ও বন্ধুদের চাপে তিনি ভাবলেন এই ফাঁকে একবার অন্য কোথাও আশ্রয় নেওয়া যায় কিনা দেখে আসবেন, হাসপাতালটাও ঘুরে আসবেন। নাসরিনের ইচ্ছা ছিল না তিনি বের হন। আলিম চৌধুরীর জেদেই তিনি বের হবেনই। নাসরিন বললেন, আমাকে তো একবার হাসপাতালে নাসরিন তিনি বললেন, আমাকে তো একবার হাসপাতালে যেতেই হবে। ডাক্তার মানুষ আমি, যদি না যাই তো কে তাদের দেখবে। তারপর বললেন, আমি যত তাড়াতাড়ি ফিরবো তুমি তৈরি থেকো, তুমি আমি ফিরলে সবাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নাসরিন বললেন, তুমি ঠিক মতো ফিরবে, ভাগ তাহলেই হয়েছে। তুমি কারফিউর সময় পার করে তবেই আসবে, আর আমাদের যাওয়া হবে না। নাসরিন বোধহয় একটু বুঝতে পেরেছিলেন, একটু ক্ষোভ, একটু রাগ, একটু অভিমান। জলদি ফিরে এসো, দেশের অবস্থা খুব খারাপ, ভালো না কিন্তু। আলিম চৌধুরী এক কথা, কারফিউর অনেক আগেই তিনি ফিরবেন। তারপরে কেরোসিনের একটি টিন নিয়ে গাড়িতে গিয়ে উঠলেন। বাসায় তখন কেরোসিনের অভাব। গাড়িতে গিয়ে হাসপাতালে গেলেন ডক্টর আলিম চৌধুরী। হাসপাতালের সহকর্মীরা তাকে দেখে তো অবাক অবাক, এই দুর্যোগে তিনি কিনা এসেছেন হাসপাতালে। তারা বলে উঠল, স্যার আপনি যখন এসেই পড়েছেন তখন আর বাড়িতে ফিরবেন কেমন করে, এখন ফিরতে পারবেন না, কারফিউ, এখানেই থেকে যান। আলিম চৌধুরী বললেন, না না, বাসার সবাইকে রেখে এসেছি, বাড়ি ফিরে ওদেরকে নিয়ে আবার বেরোতে হবে। এরপর আলিম চৌধুরী গেলেন মিটফোর্ড হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর লতিফের সাথে দেখা করতে। উদ্দেশ্য, যদি একটা সাময়িক আশ্রয়ের বন্দোবস্ত হয়। তখন অনেক চিকিৎসক পরিবার হাসপাতালের কেবিনগুলোতে আশ্রয় নিয়েছে। ডাক্তার আলিম চৌধুরীরও সেরকম একটা আশ্রয় চাইলেন, কিন্তু ডক্টর লতিফ তাকে সেরকম কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে রাজি হলেন না। এরপর আলিম চৌধুরী কি আর করবেন, হাসপাতাল থেকে বেরিয়ে ভাইয়ের ছেলের বাসায় গেলেন কেরোসিন আনতে। কেরোসিন নিলেন, তেলের দাম দিলেন। দাম পেয়ে ভাইপো তো হেসেই অস্থির, হায় রে কাকা, তেলেরও দাম দিতে হচ্ছে। আলিম চৌধুরীর সাফ জবাব, দেখো মানুষের মরার কথা তো বলা যায় না, এই এখন আমাকে দেখছিস, কিন্তু কিছুক্ষণ পর আমি নাও তো বেঁচে থাকতে পারি। সেখান থেকে আলিম চৌধুরী বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠবেন, ঠিক তখনই কারফিউর সাইরেন বেজে উঠল। ভাইপো তার হাত ধরে থেকে যেতে বললেন, কিন্তু আলিম চৌধুরী জানালেন যেভাবেই হোক তাকে বাসায় ফিরতেই হবে। বললেন, আমার গাড়িতে রেড ক্রসের চিহ্ন আছে, কিছু হবে না, আমি ঠিক ঠিক বাসায় পৌঁছে যাব। বাসায় ফিরতেই নাসরিনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। লোকটা এতক্ষণে ফিরেছে। প্রচন্ড ক্ষেপে গিয়ে নাসরিন বললেন, কি বলেছিলাম, সেই কারফিউ পার করে দিয়েই তো ফিরলে। আলম চৌধুরী বললেন, ঠিক আছে, কাল একেবারে সকালেই চলে যাব আমরা। পরদিন 15 ডিসেম্বর দুপুর 2টো থেকে আবার বোমা বর্ষণ। দোতলার বারান্দায় বসে সব বোমা বর্ষণ দেখছেন আলিম চৌধুরী। বলছেন, দেখো পাকিস্তানিরা বোকার স্বর্গে বাস করে, ভারতীয় বিমান বাহিনী বিমানগুলোকে বাধা দেওয়ার কোনো ক্ষমতাই তাদের নেই। দেখো দেখো, বিমানগুলো ইচ্ছা মতো বোমা ফেলছে। আর এখনো মাওলানা মান্নারদের মতো পাকিস্তানিরা বলে কিনা আমেরিকা তাদের রক্ষা করবে, সপ্তম নৌবাহিনী নাকি আসছে। বলেই প্রাণ খুলে হাসলেন তিনি। অনেকদিন অনিশ্চয়তা আশঙ্কায় হাসি তিনি হাসতে পারেননি, আজ যেন কিছুটা নিশ্চিন্ত। হাসতে হাসতেই বললেন, দেখো আর 2-1 দিনের মধ্যে আমরা স্বাধীন হয়ে যাব। বিকেল তখন 4:30, বিমানগুলো তখন পিলখানার দিকে বোমা ফেলছিল। সেদিকে তাকিয়ে ডক্টর আলিম, তার স্ত্রী ও মা
গভীর আগ্রহে তাকিয়ে আছেন, আশা উদ্দীপনা বুকে নিয়ে। খুব কাছেই একটা গাড়ির শব্দ তাদের মনোযোগ কেটে গেল। নিচের দিকে তাকিয়ে দেখলেন কাদা মাখানো একটা মাইক্রোবাস এসে নিচতলায় মান্নানের দরজার সামনে দাঁড়িয়েছে। তার কাছে মাইক্রোবাস প্রায় দিনই আসে। এ ধরনের মাইক্রোবাস যতবার গেটে এসে দাঁড়ায় ততবারই একটা আশঙ্কা হয়। কয়েকজন ছেলেপুলে নামলো মাইক্রোবাস থেকে। নাসরিন একটু উকি দিয়ে দেখলেন। তখন আলিম চৌধুরী বললেন, অত উকিঝুঁকি দিও না, ভেতরে যাও, বোধহয় আর্মি এসেছে মৌলানার বাসায়। একথা বলেই তিনি বাথরুমে গেলেন। নাসরিন স্পষ্ট দেখলেন নীল শার্ট আর ছাই রঙের প্যান্ট পরা তিনজন ছেলে। তিনি দেখেই বুঝলেন এরা কারা। ব্যাপারটা তেমন গুরুত্ব দেননি দুজনেই, কারণ মাওলানা মান্নানের বাসায় প্রতিদিন এমন লোক আসছে আর যাচ্ছে। বাথরুম থেকে তিনি বেরিয়েছেন, ডক্টর আলম চৌধুরী এমন সময় কলিং বেল বেজে উঠল। আলিম চৌধুরীর মনটা কি শঙ্কিত হয়েছিল? কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এলোমেলো ভাবে বললেন, ও এসেছে, তা দরজা খুলে দাও। বাড়ির কাজের ছেলেকে দরজা খুলে দিতে বললেন নাসরিন। দরজা খুলতেই আলিম চৌধুরী নিচে নামতে লাগলেন। আলিম চৌধুরীর মা বলে উঠলেন, আরে কোথায় যাচ্ছিস? তিনি বললেন, নিচে মৌলানার কাছে যাচ্ছি। মৌলানা বলেছিল এ ধরনের কোনো ব্যাপার হলে তাকে যেন জানানো হয়। নিচে নেমে তিনি মৌলানার দরজায় ধাক্কা দিতে লাগলেন। এমনিতে মৌলানার দরজা সবসময় খোলা থাকতো, কিন্তু সেদিন বন্ধ। আলিম চৌধুরী দরজা ধাক্কাচ্ছেন, চিৎকার করে বলছেন, মৌলানা দরজা খুলুন। কিন্তু মৌলানার কোনো সাড়া নেই। কিছুক্ষণ পর ভেতর থেকে বললেন, ভয় পাবেন না ডাক্তার সাহেব, আপনি যান, আমি আছি। উপরে ওঠার জন্য ডক্টর আলিম চৌধুরী পা বাড়ালেন। এমন সময় আলবদরের ছেলেদের আদেশ, হ্যান্ডস আপ, আমাদের সঙ্গে চলুন। আলিম চৌধুরী বললেন, কি ব্যাপার, কোথায় যাব? সেটা গেলেই জানতে পারবেন, চলুন। প্যান্ট পরে আসি। আলিম চৌধুরী বললেন, কোনো দরকার নেই। আলিম চৌধুরীকে নিয়ে তারা গেটের বাইরে যেতেই দোতলা উঠে এলো হাকিম আর মোমেন। নাসরিনকে বললেন, সাহেবকে তোরা নিয়ে যাচ্ছে। কি করবেন বুঝতে পারছিলেন না নাসরিন। এই এতদিনেও মান্নান লোকটার সঙ্গে কোনো কথা বলেননি তিনি। কোনো দিন ভেবে না পেয়ে ছুটে গেলেন মান্নানের দরজায় কড়া নাড়তে। দরজা খুলে দিল। মান্নান এই ফাঁকে একটু যেন দেখেও নিল ডাক্তারকে নিয়ে গাড়িটি বেরিয়ে গেছে কিনা। নাসরিন মান্নানের সামনে কাতর হয়ে অনুনয় করলেন, মাওলানা সাহেব, গাড়িটা একটু ছাড়েন, এখনো ছাড়েনি, আপনি একটু দেখুন, দয়া করে বলুন ওকে যেন ছেড়ে দেয়, ওকে যেন নিয়ে না যায়। মান্নান নাসরিনের অনুনয় না শুনে সোফায় বসতে বসতে বাইরের দিকে কান পেতেছিল। মাইক্রোবাসের শব্দ পাওয়ার গেল। গাড়ির শব্দে আর কান্না ধরে রাখতে পারলেন না নাসরিন। গাড়ির শব্দ ছাড়ার গাড়ি ছাড়ার শব্দে নিশ্চিত হয়েই যেন সান্ত্বনার ভাষা খুঁজে পেল মান্নান। অস্থির হবেন না, ওরা তো ছাত্র, ওরাই ওনাকে দিয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তার রাব্বিকেও নিয়ে গেছে। ডাক্তার ফজলে নাব্বির নাম শুনে নাসরিন বললেন, কেন নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? মান্নান বললেন, নিয়ে গেছে সিএমএইচ এ। মান্নানের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে দোতলায় ফিরে এলেন নাসরিন। ডাক্তার রাব্বির স্ত্রীকে ফোন করতে চাইলেন, অনেক কষ্টের পর পাওয়া গেল। রাব্বির স্ত্রী বললেন, 4টার দিকে তো রাব্বিকেও নিয়ে গেছে ওরা। কাঁদতে কাঁদতে তিনি আরো বললেন, ওরা কি আর ফিরবে? মিসেস রাব্বির কথায় আটকে উঠলেন নাসরিন। তার বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে গেল। পুরো বাড়িটা যেন হাহাকার করে উঠল, দুলে উঠল। দ্রুত ফোন রেখে এদিক ওদিক ছুটলেন, আবার ছুটলেন মান্নানের কাছে। এবার সরাসরি জানতে চাইলেন, আপনি কি আমাকে সঠিক খবরটা দিবেন, ওদেরকে কোথায় নিয়ে গেছে? নাসরিনের কাছ থেকে এমন সোজাসাপটা প্রশ্ন শুনে খানিকটা মিয়ে গেলেন মৌলানা। বললেন, ভাবি সাহেব, এত উতলা হওয়ার কিছু নাই, বললাম তো চিকিৎসার জন্য নিয়ে গেছে, কাজ শেষ হলেই দিয়ে যাবে। ক্যাপ্টেন কাইমের সাথে আমার কথা হয়েছে। নাসরিন আবার উপরে উঠলেন, এই করে উপরে নিচে উপরে নিচে করছেন। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের পরে মৌলানা মাসনান আশ্রয় নেয় আলিম চৌধুরীর বাসার রান্নাঘরে। ততদিনে দেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে। তখন আবার সেই মাওলানা মান্নান আশ্রয় নেয়
আলিম চৌধুরীর বাড়ির রান্নাঘরে। নাসরিন ছুটে যাচ্ছে আলিম চৌধুরীর দুই মেয়ে নুজহাত ও শম্পা আর নিপা। ছুটে যাচ্ছে হাফিজ মিছিলের মুখগুলো তন্ন তন্ন করে খুঁজছে একটি প্রিয় মুখ, কারণ বাসার সামনে দিয়ে মিছিল যাচ্ছে, বাসার সামনে দিয়ে আনন্দ উল্লাস হচ্ছে, দেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে, দেশে একটা বিজয়ের মাতম, একটা স্বাধীন দেশ, স্বাধীন আকাশ বাতাস। কিন্তু নাসরিন তার সন্তানদেরকে নিয়ে খুঁজে বেড়াচ্ছে একটি প্রিয় মুখ। ডক্টর ফজলে রাব্বি খুঁজে বেড়াচ্ছে একটি প্রিয় মুখ, ফজলে রাব্বির পরিবার। ফজলে রাব্বির পরিবার, ডক্টর ফজলে রাব্বির পরিবার খুঁজছে ডক্টর ফজলে রাব্বিকে, আলিম চৌধুরীর পরিবার খুঁজছে আলিম চৌধুরীকে। অনেক খোঁজাখুঁজির পরে 18 ডিসেম্বর খোঁজ মিলল ডক্টর আলিম চৌধুরীর। ঠিক তার পাশেই পাওয়া গেল প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ফজলে রাব্বিকেও। রায়ের বাজার বধ্যভূমিতে দুজনেরই চোখ, দুহাত পেছনে গামছা দিয়ে বাঁধা। চোখ বাঁধার গামছাটার গলায় এসে ঠেকেছে, আলিম চৌধুরীর শার্টটা গায়েই ছিল, পরনের লুঙ্গিটা তারও গায়ের উপরে, হাত পিঠ মোড়া করে বাঁধা ছিল, ছড়ানো ছিটানো ইটের উপর উপুর হয়ে পড়েছিলেন। পুরো শরীরে ছোপ ছোপ রক্ত, গালে মাথায় বেয়নের দিয়ে আঘাতের চিহ্ন, পেটে বুকে গুলির দাগ, শরীর ভয়ঙ্কর নির্যাতন। মনে পড়ে সেই বৃষ্টি ভেজা জুলাই মাসের দিনটির কথা, যেদিন না বলেননি আলিম চৌধুরী আশ্রয়হীন এক মৌলানাকে আশ্রয় দিতে গিয়ে নিজের জমজমাট চেম্বারটা অব্দি উঠিয়ে দিয়েছিলেন। সেদিনকে একটি না বললেই পরিস্থিতি বদলে যেত, আলিম চৌধুরী বেঁচে থাকতেন। মৌলানা মান্নান পরবর্তীতে 1986 সালে প্রতিষ্ঠা করেন দৈনিক ইনকিলাব। স্বাধীনতার পর বাংলাদেশ জামায়াতি মুদাররেসিনের সভাপতি হন। 1979 সালে চাঁদপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌলানা মান্নান। পরবর্তীতে এরশাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন মৌলানা মান্নান। বিচার তো দূরের থাক, মৌলানা মান্নানের গাড়িতে উঠেছে জাতীয় পতাকা। তাকে পরিচিত করা হয়েছে পীর সাহেব বলে। 2006 সালে শেষ পর্যন্ত ভিন্ন ওই নরপিশাচ পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজ হলো মৌলানা মান্নানের প্রতিষ্ঠিত পত্রিকায় তার নামের আগে লেখা হয় আল্লামা, তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু। একটা দেশ কতটা পচে গেলে ঘৃণ্য এ নরঘাতকের নাম আজও একইভাবে বর্তমানে থাকে। এবারে আমি আরেকটি গল্প বলবো। 1971 সালের ঘটনা, এগুলো তো গল্প নয়। 1971 সালে 13 ডিসেম্বর শীতের সকালে ছেলে ছোট্ট সুমন জাহিদকে গোসল করার জন্য শরীরে তেল মাখাচ্ছিলেন তিনি। চুলায় রান্না চড়ানো হয়েছিল, দরজায় হাজির হলো ওরা। শাড়িটাও বদলাতে দেয়নি পিশাচের দল। ওই মুহূর্তে ওই অবস্থাতেই যাবার আগে ছেলে সুমনের মাথায় হাত বুলিয়ে মা শুধু এতটুকুন বলেছিল, সুমন তুমি মামার সাথে খেয়ে নিও, আমি চলে যাবো আর আসবো। মেয়েটির স্তন একটি অংশ কাটা ছিল, লালচে দগদগে জমানো রক্ত সারা শরীরে ভেজা। মাটির ঢিবির পাদদেশে মেয়েটির চোখ ক্ষতবিক্ষত, লাশ পড়েছিল। মেয়েটির নাক ও মুখের কোনো আকৃতি নেই, নরপিশাচরা অস্ত্র দিয়ে কুচিয়ে কুচিয়ে সমস্ত মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছিল। ছেলে সুমন জাহিদের কাছে দেয়া কথা মা রাখতে পারেনি, ফিরে আসেনি ছোট্ট সুমন জাহিদের কাছে। সেই শহীদ সন্তান সুমন জাহিদ তার মায়ের অপেক্ষায় ছিল আমৃত্যু। বড় পরিতাপের বিষয় হলো 14 জুন 2018 সালে শহীদ সাংবাদিক পারভিনের সন্তান সুমন জাহিদেরও গলাকাটা লাশ পাওয়া যায় রাজধানী রেল লাইনের পাশে। সে হতভাগা মা, যিনি তার সন্তানের কাছে আর ফিরতে পারেননি, তিনি হচ্ছেন শহীদ সাংবাদিক সেলিনা পারভিন এবং তার সন্তানের নাম সুমন জাহিদ। এই সুমন জাহিদেরও গলাকাটা লাশ পাওয়া গিয়েছিল রেল লাইনের পাশে। সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ছিলেন। বন্ধুরা, আমি এরকম অসংখ্য আহ, ঘটনা
শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে আছে, যেটা প্রত্যেকটা পরিবার, যারা পরিবাররা বেঁচে ছিলেন তারা তো জানেন তাদের পরিবারের এত প্রিয়জনকে কিভাবে ধরে নিয়ে গেছে পাক হানাদার বাহিনী এবং রাজাকার আলবদর আল শামসরা। আজকের দিনে তারা উল্লাস করছে, আজকের দিনে তারা বলছে যে তারাই দেশে জাতির সূর্য সন্তান। এই রাজাকার আলবদর আল শামস যারা শহীদ বুদ্ধিজীবীদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যেয়ে তাদেরকে ধরে এনে তাদেরকে বেয়োনেটের খোঁচা দিয়ে দিয়ে মেরে ফেলেছে, আহ তারা তারা নাকি আজকে সূর্য সন্তান। আজকে তরুণ প্রজন্মের এক অংশ সভা সমিতিতে বলে বেড়াচ্ছে। এ কোন দেশ? বন্ধুরা, আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে পাকিস্তান বাহিনী যখন পর্যুদস্তু রণে ভঙ্গ দিয়ে হাজার হাজার পাকিস্তানি সেনা যখন আত্মসমর্পণ করছে মিত্র বাহিনীর কাছে, এটা আমি বলছি ডিসেম্বর 15, 14, 15, 16 ঘটনা। মুক্তাঞ্চলগুলোতে বাংলাদেশের সরকার নিজেদের বেসামরিক প্রশাসক নিয়োগ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে। ঢাকাকে ঘিরে ক্রমশ এগিয়ে আসছে মুক্তিবাহিনী, মিত্র বাহিনী। ঢাকার পতনের সময়ের ব্যাপারের মাত্র। পাকিস্তান শিবিরেও আত্মসমর্পণের শর্তাবলী নিয়ে দর কষাকষি চলছে। চূড়ান্ত বিজয় হাতছানি দিচ্ছে। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জাতি অপেক্ষা করছে নতুন এক সূর্যোদয়ের। পরাজয়ের গ্লানিতে ক্রুদ্ধ পাকিস্তান বাংলা ছাড়ার আগে এক নির্মম প্রতিশোধ নেয়ার চক্রান্ত করে। সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও নেতৃত্ব প্রদানে ক্ষমতাহীন একটি জাতিতে পরিণত করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে। জাতির পুনর্গঠনে নেতৃত্ব দিতে পারেন এমন ব্যক্তিগুলোকে চিহ্নিত করে হানাদারেরা। তাদের সুদূর প্রসারী চিন্তা বুদ্ধিজীবীদের নির্মূল করলে বাংলাদেশ পুনর্গঠনে বাধাগ্রস্ত হবে। একটি বুদ্ধিহীন, দুর্বল এবং পরনির্ভরশীল জাতি স্বাধীন হলেও একসময় তারা শাসন ও টিকে থাকার সক্ষমতা হারাবে। 16 ডিসেম্বর রাতে ঢাকার ক্যান্টনমেন্টে পূর্ব পাকিস্তানের গভর্নর এম এ মালিকের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর বৈঠকের আয়োজন করে। ডেকে পাঠানো হয় আলবদর প্রধান মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বদর কমান্ডার আলবদর কমান্ডার কামারুজ্জামান, আলবদরের প্রধান নির্বাহী আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন সহ বদর ও শামস বাহিনীর শীর্ষ নেতাদের। রাতভর চলে সলা পরামর্শ, তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। রাও ফরমান আলী নিজ হাতে বদর শামস নেতাদের কাছে বুদ্ধিজীবীদের তালিকা তুলে দেন। বদর নেতারা সেই রাতেই কাজে নেমে পড়ে। পুরান ঢাকার কলতা বাজারে আশরাফুজ্জামান খান এবং চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে বেশ কয়েকজন তরুণ পিপিআইয়ের জেনারেল ম্যানেজার ও বিবিসির প্রতিবেদক নিজামুদ্দিন আহমেদকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে তালিকা ধরে পরিকল্পিতভাবে দেশকে নেতৃত্বহীন করার লক্ষ্যে শুরু হয় বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। এভাবেই ধীরে 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 দেশ হয় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে দেশকে করে দেওয়া হয়, চেষ্টা করা হয় বুদ্ধিহীন, পঙ্গু একটি জাতি বানিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে, যে জাতিটা যেন আসলে শক্তভাবে ঘুরে দাঁড়াতে না পারে। সেই জাতিকে তারা চায়, মানে তাদের এই আজকের দিনে যখন আমরা তাকাই আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আসলে আমরা কোন বাংলাদেশ দেখি? এই যে আমরা মৌলানার কথাটা বললাম, সে মৌলানা এক সময় একটা পত্রিকার মালিক হয়েছে, একটা দেশের তার গাড়িতে বাংলাদেশের পতাকা, এরকম অনেক অনেক আছে। জেনারেল জিয়ার আমল থেকে শুরু হয়েছে। তো এরা যখন নাকি এই যে পরাজিত শক্তি বাংলাদেশের ক্ষমতায় গেছে, তো এরা তো এদের আদর্শ ভাবাদর্শই প্রচার করে গেছে। এবং সেই কারণেই যাওয়ার আগে যখন নাকি পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করলো, যাওয়ার আগে তারা সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করে গেছে। সবচেয়ে কষ্ট লাগে আজকের দিনে দাঁড়িয়ে তারা নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নতুন নতুন তত্ত্ব দিচ্ছে এই হত্যাযজ্ঞ নাকি ভারতীয়রা চালিয়েছে। কারণ এগুলো বললে মানুষকে বিভ্রান্ত করা যায়। অ্যান্টি ভারত কার্ড, ধর্ম কার্ড, অ্যান্টি আওয়ামী লীগ কার্ড,
অ্যান্টি মুক্তিযুদ্ধ কার্ড, বঙ্গবন্ধু অ্যান্টি বঙ্গবন্ধু কার্ড, এগুলো বলে নিজেদেরকে এই মানে এই 2024 এবং 25 আমাদেরকে একদম কত কিছু চেনালো, এত সাথে সাথে একটা জিনিস হয়েছে, এখন দুধ মানে জল আর তেল আলাদা হয়ে গেছে। কারা তেল কোনটা জল এটা বোঝার মতো বুঝি আমরা এখন। সমাজে আমাদের ভিতরে মিশে থাকা এই মানুষগুলোকে আমরা চিনে ফেলেছি। লাভের মধ্যে এটাই লাভ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। চেষ্টা করব এরকম আরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। সবার জন্য শুভকামনা।